ধর্ম নিয়ে অনেক কথা হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে একদম সম্পৃক্ত হয়ে আছে জাতি ব্যবস্থা। তো বাঙালির ধর্মচেতনা ও আমাকে লিখে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, তো সেইটা একটু বলি। সেটা হচ্ছে যে ধরা যাক 1000-1500 বছর আগে আমরা যাকে বাংলা ভূখণ্ড বলছি, কতগুলো জনপদ, সেখানকার ধার্মিক আচার আচরণ সম্পর্কে আমাদের খুব পরিষ্কার ধারণা নেই। সরাসরি আমরা অপ্রত্যক্ষভাবে জানতে পারছি যে এখন সেই ধারা যারা বহন করে চলেছেন তারা কি করছেন। আর জাতি ব্যবস্থা খুব প্রাচীন ইত্যাদি বলে সবথেকে ঘোট পাকায় একটা শব্দ, তার নাম সনাতন। সনাতন কত পুরনো হলে তবে সনাতন হওয়া যায় সেটা নিয়ে আমার ঘোর সন্দেহ আছে। সনাতন কিন্তু আদৌ সনাতন নয়। এবং জাতি ব্যবস্থা দাঁড়িয়ে থাকে দুটো ভিত্তির ওপরে, একটা হচ্ছে বিয়ে, একটা হচ্ছে খাওয়া দাওয়া। কে কাকে বিয়ে করে, কে কার হাতে খায়, রুটি আর বেটি, এই তো। তো এই ব্যাপারে ওই ইতিহাসটা আবার খুব পুরনো নয়, 70 জেনারেশন আগে জেনেটিসিস্টরা বলছেন যে ইন্ডোগ্যামাস কমিউনিটি নিজেদের মধ্যে বিয়ে করে। নামে কতগুলো জাতি ছিল এদেশে, মৌর্য যুগে তাদের মধ্যে কিন্তু বিয়ে শাদীর দরজা বন্ধ ছিল না, মেলামেশা ছিল। 70 পুরুষ আগে, আমরা বলি না 14 পুরুষ 5 বার, খুব দূরের নয় কিন্তু ইতিহাসে অনেক দূরের। গুপ্ত যুগ, কারা ক্ষমতায় জানা আছে সকলের, সেই সময় এই নিয়মটা করা হলো যে এই হচ্ছে তোমার জাতি এবং তার বাইরে তুমি বিয়ে করতে পারবে না। জাতি ব্যবস্থা শুরু হলো এবং খাওয়া দাওয়া, সেখানে তো একটা ছোঁয়াছুঁয়ি ইত্যাদির ব্যাপার ছিলই, তার সঙ্গে কতগুলো আইটেম চিহ্নিত করা হলো নতুন ব্যবস্থায়। যেমন গোমাংস, যে খাবে সে অচ্ছুত, গ্রামের বাইরে থাকবে, কেননা সে অশুচি, বাকিদের ছুঁলে নোংরা হয়ে যাবে। এই রুটি আর বেটির গল্পটা মাত্র 70 পুরুষ আগে তৈরি। ফলে সনাতন শব্দটা দয়া করে তুলে পেছনে একটা পুকুর আছে, জলে ফেলে দিন। এই গেল 1 সর্বভারতীয়। 2 বাংলা। ওই যেটা বললাম যে জৈনদের আচারাঙ্গ সূত্রর আগে আমরা খুব পরিষ্কার জানতে পাচ্ছি না লোকগুলো কেমন। তারা বলছেন, তিনি লিখছেন যে কিচিরমিচির করে পাখির ভাষায় কথা বলে, সাধু সন্ন্যাসীদের মোটেও শ্রদ্ধা করে না, ঢিল ছড়ে কুকুর লেলিয়ে দেয়। এখন এর মধ্যে কতটা অতিশয়োক্তি বলা মুশকিল, কিন্তু যে অঞ্চল সম্পর্কে এই কথা বলা হচ্ছে, বাংলার সবথেকে বেশি জৈন মন্দির সেই জায়গায়। রাঢ় সম্পর্কে বা লাড় দেশ সম্পর্কে এই কথা বলা হচ্ছে, এবং সেটাই ছিল জৈনদের ঘাঁটি। এবং তারপরে বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, এরা বাংলায় বিস্তার লাভ করলো। আমি ছোট্ট করে একটা গ্রামের কথা বলি, যে গ্রামটা আমি নিজে ব্যক্তিগতভাবে চিনি, পশ্চিম মেদিনীপুরে, আবার ওই রাঢ় অঞ্চলে, এবং যেখানে আমি জীবনের অনেকটা সময় কাটিয়েছি। সেখানে জমিদার বাড়ি আছে, তাদের দুর্গাপুজো হয়, এবং তারা বলেন এই গ্রামের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। এবং কলকাতায় যারা বসে থাকেন বাবু বিবিরা, তারা বলেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব। কোন বাঙালি উল্লেখ নেই, তারপরে হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। গ্রামে গ্রামে ঘুরে দেখেছি, বাজে কথা, মিথ্যে কথা। ওই সময় সরকারি অফিস, স্কুল কলেজ ছুটি থাকে, কিছু লোক বাড়ি যায়, কিছু লোক যায় না। কিন্তু দুটো জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে পারিবারিক সম্মেলন। বাড়ির সবাই বাড়ি ফিরে আসে গ্রামে, এবং খাওয়া দাওয়া হয়, নতুন জামা কাপড় কেনা হয়। সেই উৎসব বাংলায় একটা নয়। কেউ সেটা করেন মকরে, কেউ সেটা করেন ধর্মের গাজনে, কেউ করেন শীতলা পুজোয়, ইত্যাদি ইত্যাদি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এটাও আর একটা ওই সনাতনের মতো বকওয়াস। এবং এটা আমি অন্তত আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা দিয়ে দেখেছি এবং লিখেছি।
এবার সেই গ্রামটার কথা বলি যেখানে সবথেকে বড় উৎসব হচ্ছে শেতলা পুজো, দুর্গা পুজো নয়, শেতলা পুজো সবথেকে বড় উৎসব। শেতলা মন্দির গ্রামে 6টা আছে। গ্রামটাকে 14টা বা 15টা পাড়ার গ্রাম, বিশাল গ্রাম, তাকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। এক একটা ভাগকে বলা হয় হাপর। প্রত্যেকটা হাপরে একটা করে শেতলা মন্দির এবং আলাদা আলাদা তারিখে সেইখানে উৎসব হয়, খাওয়া দাওয়া হয় এবং তার মধ্যে এসেনশিয়াল আইটেম হচ্ছে মাংস, মদ পুরুষদের জন্যে। মহিলাদের জন্য ফলারের ব্যবস্থা আছে। প্রথা যতই প্রাচীন হোক, জেন্ডার ডিসক্রিমিনেশন আরও প্রাচীন। যাই হোক, সেটাই আমি আসছি না। পুরোহিতকে, শেতলা মন্দিরের পুরোহিত হচ্ছেন একজন তাঁতি, ব্রাহ্মণ নয়, এবং ব্রাহ্মণ বাড়ি থেকে পুজো যায়। জমিদার বাড়িতে দুর্গা পুজোটা হয় বৈষ্ণব মতে, ফলে সেখানে বলি বারণ। অষ্টমী পুজোর দিন জমিদার বাড়ি থেকে একটি ছাগল এবং 2টি ঢাকি শেতলা মন্দিরে যায় এবং বলি হয় এবং ওই তাঁতি পুরোহিত পুজোটা দেন। এরা তাকে মান্য করেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দেবতা সেই গ্রামে হচ্ছেন ধর্ম ঠাকুর, পুরোহিত ডোম। নিত্য পুজোয় ব্রাহ্মণ কোনো রোল নেই তার। তিনি এই পরিবার, তাদের বলা হয় পণ্ডিত। তাদের পাড়াটাকে, পাড়ার মাঝখানে একটা পুকুর আছে, সেটার নাম স্থানীয় ভাষায় পণ্ডিত পুকুর। তাদের পণ্ডিত বা পুরোহিত হিসেবে মান্য দেওয়া হয়েছে এবং আজ পর্যন্ত সেই মন্দিরের, গ্রামের 2টো প্রধান মন্দির, একটার পূজারী তাঁতি, একটার পূজারী ডোম। কোনোদিন ব্রাহ্মণরা কন্টেস্ট করেনি, বরং জমিদার বাড়িতে শেতলা পুজো উপলক্ষে উৎসবের আয়োজন করা হতো, যাত্রাপালা হতো, গান গাওয়ার লোক আসতো দূর দূরান্ত থেকে। তারা মান্যতা দিয়েছে। কেন দিয়েছে তার অন্যান্য কারণ আছে, সেটার তত্ত্বকথায় আমি এখন যাচ্ছি না। কিন্তু এইটা বাংলার ধর্মচেতনা, আমরা এই সব নিয়ে মিলেমিশে আছি। ফলে ওই সনাতন বা শ্রেষ্ঠ উৎসব গুজবে দয়া করে কান দেবেন না, চোখ কান খোলা রাখুন, ঘুরে ফিরে দেখুন যে যাদের আমরা প্রান্তিক বলি তারা কেন্দ্রীয়, তারা প্রান্তে থাকে না, তারা গ্রামগুলোর কেন্দ্রে থাকে। এই যে পণ্ডিত পুকুরের কথা বললাম, পণ্ডিত পুকুরটা হচ্ছে গ্রামের কেন্দ্রে এবং তার পাশে আরেকটা পুকুর হচ্ছে চাঁড়াল পুকুর। এরা কেন্দ্রিক মানুষ, বাকিরা কেন্দ্রিক, প্রান্তিক নয়। আমি সেটাকেই কন্টেস্ট করছি যে এই যে আবর্জনাগুলো আমাদের মাথায় ঠোসা হয়েছে, এবং উনি স্যার বারবার রেনেসাঁর কথা বলছিলেন, সেই সব নমস্য ব্যক্তিরা আমাদের মাথায় ঠুসেছেন। একটা অ্যাক্রোনিম খুব রিসেন্টলি চালু হয়েছে, সেটা হচ্ছে হিলেলি, হিন্দু লেফট লিবারাল, কিন্তু তার হিন্দু সত্তা চালু আছে, এবং মুলেলি, মুসলমান লেফট লিবারাল, ধর্মীয় সত্তা চালু রেখে তারা লিবারালিজমের কথা বলছেন ইত্যাদি ইত্যাদি, এবং অনেক আবর্জনা আমাদের মাথায় তারা 200 বছর ধরে ঠুসেছেন। খুঁজুন, বাছুন, মাথা থেকে, চেতনা থেকে এই আবর্জনাগুলো একটু দূরে ফেলে দিন।